सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरुलोकनायक। योगानन्द प्रेमानन्दस्यान्ये वैये च पार्षदाः रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वांस्तान् प्रणमाम्यहम्। 1893 11ই সেপ্টেম্বর। তোমার উদাত্ত বাণী আনন্দ নির্ঝর শুনিল এ বিশ্ববাসী কৌতূহল ভরে। স্থান করে নিলে তুমি সবার উপরে। ধর্ম মহাসমিতির সেই অনুষ্ঠানে হে বৈদান্তিক শুনাইলে গুরু অন্তঃপ্রাণে যত মত তত পথ এ অমৃত বাণী। ভারতের বেদমন্ত্র তুমি দিলে আনি বিশ্বের মাঝারে। অসীম চৌধুরী তার স্বামী বিবেকানন্দ ইন শিকাগো নিউ ফাইন্ডিংস গ্রন্থের শুরুতেই এই স্বরচিত কবিতার উল্লেখ করেছেন। সেখানে আরও বলা হয়েছে, শিবজ্ঞানে জীবসেবা এই তত্ত্ব কথা তোমার মাঝে যে মূর্ত হয়েছে দেবতা। শিকাগোর অলিগলি অট্টালিকা যত তব স্পর্শে ধন্য শুধু আমি ভাগ্যহত। কালচক্রে মুছে যায় যত সাক্ষ্য সব কিছু কিছু যা রয়েছে তারই গৌরব ভাবি ধরে রাখি পটে। খুঁজি শুধু তাই বাড়িঘর পার্ক গির্জা যা কিছুই পাই। চরণ স্বাক্ষর তব লেখা আছে যেথা কল্পনায় তুমি মোরে নিয়ে যাও সেথা। সেদিনের শিকাগোতে কৃতজ্ঞ ওই লেক মিশিগান ধুতে চায় পাদপদ্ম হে অমর প্রাণ। সুবিস্তৃত মহানগর শিকাগো বিশাল সাগরতুল্য মিশিগান হ্রদের তীরে অবস্থিত। এভাবে শুরু হচ্ছে স্বামীজির বাংলা জীবনী গ্রন্থ যুগনায়ক বিবেকানন্দের দ্বিতীয় খণ্ড, আমেরিকার প্রথম দিনগুলির বর্ণনা। আজকে স্বামীজির কথায় আমরা শিকাগোয়ে স্বামীজির প্রথম পদার্পণ এবং আনুষাঙ্গিক তার যে পটভূমিকা তা নিয়ে আলোচনা করব এবং একদম শেষে 23শে সেপ্টেম্বর অর্থাৎ আজকের তারিখের বিষয়ে দু একটি কথা জানানোর ইচ্ছা। স্বামীজি ভারত থেকে বোম্বে থেকে জাহাজে ওঠেন 31শে মে 1893। ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের বুক চিরে সিংহল পেনাং সিঙ্গাপুর হংকং নাগাসাকি কোবি ও ইয়োকোহামা হয়ে কানাডার ভ্যাঙ্কুভারে পৌঁছান 25শে জুলাই সন্ধ্যা 7টায়। সেখান থেকে ট্রেনে শিকাগোতে আসেন 30শে জুলাই রাত 11টায়। এই শিকাগো শহরে তখন ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন আয়োজন চলছে তার।
ক্রিস্টোফার কলম্বাসের নামে এই বিশ্ব মেলা বা বিশ্ব প্রদর্শনীর আয়োজন। তিনি ছিলেন স্পেনের নাগরিক। তার সমুদ্রযাত্রার ফলেই আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল। তারই 400 বছর পূর্তি 1892-তে, অর্থাৎ 1492-এর পূর্বে মনে করা হতো এশিয়া, ইউরোপ ও আফ্রিকা নিয়ে আমাদের পৃথিবী। আমেরিকা তখনও আবিষ্কৃত হয়নি। তা যাই হোক, আমেরিকার আবিষ্কার হলো, কিন্তু সেটা তো সুবিশাল দেশ, খুব বড় দেশ। শিকাগোতেই কেন তার 400 বছরের উদযাপন? জানা যায় যে শিকাগোর যারা প্রতিনিধি ছিলেন তাদের আর্থিক একটা জোর ছিল বটে, কিন্তু তাছাড়াও তারা যুক্তি দিয়েছিলেন যে একটা মেলা, বিশ্ব মেলা যে হবে, তা সফল করার জন্য বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানীয় জল, যথেষ্ট বড় জায়গা এবং যাতায়াতের সুবিধা প্রয়োজন। এসবই কিন্তু ছিল মিশিগান তীরবর্তী শিকাগোতে। আরও জানা যায় 1037 একর জমি জুড়ে কলম্বিয়ান এক্সপোজিশনের আসর বসেছিল। 150টি বাড়ি তৈরি হয়েছিল প্রদর্শনীর স্টল হিসেবে। ঘুরতে সময় লাগত কমপক্ষে পুরোটা 3.5 সপ্তাহ। যদিও স্বামীজি চিঠিতে লিখছেন অন্তত 10 দিন লাগবে সব জিনিসটা খুঁটিয়ে দেখতে। আর হাঁটতে হতো কমপক্ষে 150 মাইল। মেলায় 20টি বিভাগের পরিকল্পনা করা হয়েছিল। ধর্ম নিয়ে তো ছিলই একটি বিভাগ, এছাড়া নারী উন্নয়ন, সঙ্গীত, মেডিসিন অ্যান্ড সার্জারি, সংবাদপত্র, কমার্স অ্যান্ড ফিনান্স, এরকম বিভিন্ন বিষয় ছিল। 46টি দেশের প্যাভিলিয়ন ছিল। 6 মাস ধরে মেলা ও প্রদর্শনী চলেছিল। 27 মিলিয়নের মতো মানুষ অংশগ্রহণ করেছিল। মেরি লুই বার্গ পাশ্চাত্যে বিবেকানন্দে লিখছেন, স্বামীজির পক্ষে এই যে তিনি ভারত থেকে ও দেশে মেলার পরিবেশে গিয়ে পৌঁছলেন, সেটি ছিল একটা বড় চেঞ্জ অফ এনভায়রনমেন্ট। লিখছেন, তরুণ, অজ্ঞাত, অপরিচিত, সর্বক্ষণ ঈশ্বর চিন্তায় মগ্ন, শিশুর মতো সরল ও জাগতিক ব্যাপারে অনভিজ্ঞ মানুষটি এলেন ভারত থেকে, যে ভারতের পথে প্রান্তে বৃক্ষ ছায়ায় সন্ন্যাসীরা নিদ্রা যেতে পারেন, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা যাচনা করে অন্যের সংস্থান করতে পারে। সেই ভারতের উন্মুক্ত ও শান্ত পরিবেশ থেকে শিকাগোর কোলাহলপূর্ণ ও হতবুদ্ধিকর গোলমালের মধ্যে এসে পৌঁছলেন। সেখানে তখন 3 মাস আগে থেকে চলছে বিশ্ব কলম্বিয়ান প্রদর্শনীর প্রস্তুতি পর্ব। তাকে কেন্দ্র করে সেখানে চাঞ্চল্য ও বিভ্রান্তি তখন তুঙ্গে। দৃশ্য ও পরিবেশের এই আকস্মিক পরিবর্তন তাকে অবশ্যই প্রচণ্ড ধাক্কা দিয়েছিল, কিন্তু তার চেয়েও একটি বড় ধাক্কা বা আঘাত তিনি পেলেন যখন জানতে পারলেন ধর্ম মহাসম্মেলনে যোগদানের জন্য কর্তৃপক্ষ প্রশংসাপত্র বা পরিচয়পত্র চান। স্বামীজির কাছে কোনো পরিচয়পত্র ছিল না। আর আরও যখন জানতে পারলেন যে এখন সেরকম কিছু জোগাড় করেও কোনো লাভ হবে না, কেননা পরিচয়পত্র বা শংসাপত্র জমা দেওয়ার সময় উত্তীর্ণ হয়ে গেছে, তখন তিনি বুঝলেন যে সম্মেলনে ভাষণ দেওয়ার আশা আর বোধহয় নেই। সেই আশা সঙ্গে সঙ্গেই বিলীন হলো। সুতরাং স্বামীজির ক্ষেত্রে শিকাগোতে এলেন, দেখলেন এবং জয় করলেন এমন মসৃণভাবে সমস্ত ঘটনা ঘটেনি। সাধারণত আমরা যখন বাইরে পৌঁছাই, সেখান থেকে ঘরে বা দেশে জানাই, পৌঁছ সংবাদ দিই যখন,
লিখি যে এখানে নির্বিঘ্নে পৌঁছেছি, সব কিছু কুশল মঙ্গল। স্বামীজির পৌঁছ সংবাদের ভাষা হল 20 আগস্টের বিখ্যাত পত্র 1893-এ লিখছেন, এখানে আসার আগে যেসব সোনার স্বপ্ন দেখতাম তা ভেঙেছে, এখন অসম্ভবের সাথে যুদ্ধ করতে হচ্ছে। শত শতবার মনে হয়েছে এ দেশ থেকে চলে যাই, কিন্তু আবার মনে হয় আমি এক গুঁয়ে দানা, আর আমি ভগবানের আদেশ পেয়েছি। আমি কোনো পথ দেখতে পাচ্ছি না, কিন্তু তাঁর চোখ তো সব দেখছে। মরি বাঁচি, উদ্দেশ্য ছাড়ছি না। অসম্ভবের সাথে যুদ্ধ এবং উদ্দেশ্য সম্বন্ধে এই চিঠিতেই ইঙ্গিত রয়েছে। অসম্ভব বলতে অনাহার, শীত, অদ্ভুত পোশাকের জন্য রাস্তায় লোকের বিদ্রূপ, এগুলোর সঙ্গে স্বামীজির যুদ্ধ করতে হচ্ছে। আর উদ্দেশ্য ওই চিঠিতে লিখছেন, ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণের সাহায্যকারী কোনো বন্ধু নেই। আমি 12 বছর হৃদয়ে এ ভার নিয়ে ও মাথায় এ চিন্তা নিয়ে বেরিয়েছি। হৃদয়ের রক্ত মোক্ষণ করতে করতে অর্ধেক পৃথিবী অতিক্রম করে এ বিদেশে সাহায্য প্রার্থী হয়ে উপস্থিত হয়েছি। এখন উদ্দেশ্য বা লক্ষ্য যা এবং তা পূরণের যে অসম্ভাবতার কথা বা যে ভীষণতার ব্যাপার, সেটি থাকা সত্ত্বেও স্বামীজি বলছেন ভগবানের আদেশ পেয়েছেন। কি সেটি? দুটি তথ্য জীবনীকারেরা দেন। একটি, শ্রীরামকৃষ্ণের সমুদ্রের উপর দিয়ে হেঁটে তাকে অর্থাৎ স্বামীজিকে অনুসরণ করতে বলা, এরূপ একটি স্বপ্ন দর্শন স্বামীজির হয়েছিল। ঠাকুর জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকে অনুসরণ করতে বলছেন ও দেশে কালাপানি পেরিয়ে বিদেশে যাওয়ার জন্য। আর শ্রী শ্রী মায়ের সম্মতিপত্র তো তিনি পেয়েছিলেন, আশীর্বাদী পত্র, যাওয়ার আগে সন্দেহ ভঞ্জন করার জন্য। কিন্তু এই দুটি ছাড়াও আরও একটি ঘটনা জানা যায়। স্বামী শঙ্করানন্দজি ও R.A. নরসিংহাচারিয়ার সৌজন্যে স্বামী তেজসানন্দজি কর্তৃক এটি প্রকাশিত। নরসিংহাচারিয়া মাদ্রাজে স্বামীজির পাশের ঘরেই শুতেন। স্বামীজি নিজের ঘরে একাই থাকতেন, কিন্তু রাতে শুনতে পেতেন নরসিংহাচারিয়া যে স্বামীজি যেন কার সঙ্গে তর্ক বিতর্ক করছেন। একদিন দুদিন হচ্ছে, এরম করে 3-4 দিন পরে তিনি কৌতূহল চাপতে না পেরে স্বামীজিকে প্রশ্ন করেন যে রাতে আপনি কার সঙ্গে এরকম তর্ক করেন, আপনি তো একাই ঘরে থাকেন। স্বামীজি প্রথমে কিছু বলতে চাইছেন না। অনেক পীড়াপিড়ির পর স্বামীজি বলেন, আমার ধর্ম মহাসভায় যাওয়ার ইচ্ছা ছিল না, সেই চিন্তা ছেড়েও দিয়েছিলাম, কিন্তু কয়েকদিন ধরে শ্রী রামকৃষ্ণ বলছেন, তুমি আমার কাজ করবার জন্যই তো এসেছো, তোমাকে যেতেই হবে, কোনো চিন্তা করো না, তোমার কথা শুনে লোকে অবাক হয়ে যাবে। যতবার আমি অনিচ্ছা প্রকাশ করছি ততই ঠাকুর জোর করছেন। শেষে তার কথা মেনে আমি শিকাগোতে যেতে রাজি হয়ে গেলাম। হয়তো এই যে দায় স্বীকার করে নিলেন স্বামীজি, তার ফলেই, এটা মাদ্রাজের ঘটনা, পরে বোম্বাইয়ের পথে হরি মহারাজকে, তুরিয়ানন্দজিকে স্বামীজি বলেছিলেন, এই যে আমেরিকায় এই সব আয়োজন হচ্ছে, জোগাড় যন্ত্র হচ্ছে, শুনছ, সব এইটির অর্থাৎ নিজের জন্য। আমার মন আমায় এ কথা বলছে, শীঘ্রই দেখতে পাবে। স্বামীজির ইংরেজি জীবনী থেকে জানা যায়, খুব স্বল্পতম মালপত্র নিয়ে তিনি আমেরিকায় পৌঁছেছিলেন। পয়সা কড়ি সামান্যই ছিল এবং পূর্ব ব্যবস্থা কিছু করা ছিল না। আমরা সাধারণত যখন নতুন জায়গায় বা বিদেশ বিভুঁইয়ে যাই, তখন যাত্রার পূর্বে কোথায় থাকব, কি খাবো পরব এবং কার সাথে থাকব, সব ব্যবস্থা করে যাই।
কিন্তু স্বামীজি এই সম্পূর্ণ অচেনা অজানার উদ্দেশ্যে পাড়ি দিলেন জীবন ধারণের এই প্রাথমিক যে প্রয়োজনগুলি, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান এবং মানুষের পরিচিতি, এর কোনোটাই স্বামীজি কিন্তু পর্যাপ্ত আকারে নিয়ে যাত্রা করেননি। এখন মনে প্রশ্ন জাগে, যারা তাকে পাঠাতে এত উৎসাহী ছিলেন, এটি কি তাদের অদূরদর্শিতা, নাকি যেমন জীবনীকারদের ভাষা যে এ রহস্যময় ঈশ্বরের এক অদ্ভুত লীলা? আমরা কিন্তু প্রথম পদার্পণের কথা নিয়ে আলোচনা করছি। শিকাগোয় প্রথম পদার্পণ, ভ্যাঙ্কুভার থেকে ট্রেনে এলেন এবং 12 দিন শিকাগোয় ছিলেন। পরে স্বামীজির যে বর্ণনা পাই অ্যানি বেসান্তের লেখায়, সেখানে আছে, যেরকম ছবিতেও আমরা দেখি, সে কি রূপ অপরূপ প্রথম দর্শনে চিকাগোর সঘন পরিবেশে জ্বলন্ত ভারতীয় সূর্য, সিংহের মতো গ্রীবা আর মস্তক, অন্তর্ভেদী দৃষ্টি, স্পন্দিত ওষ্ঠ ও চকিত দ্রুত গতি, কমলা ও হলুদ পোশাকে পরম আশ্চর্য ব্যক্তিত্ব বিবেকানন্দ। সন্ন্যাসী নিশ্চয়ই, কিন্তু অধিকতর সৈনিক। মঞ্চে সেই আকার। এই মঞ্চের যে শিকাগোর বিজয়ী মঞ্চের যে পোশাক, যে আমরা দেখি যে মাথায় উজ্জ্বল হলুদ পাগড়ি, এরকম বর্ণনা রয়েছে, রঙের কথাও রয়েছে। তখন বোধহয় কালার ছবি আসেনি, কালার ফটোগ্রাফ বোধহয়, আমি শিওর নই, তখনও প্রচলিত হয়নি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যেরকম বিবরণ দিচ্ছেন যে হলুদ পাগড়ি লম্বায় তা বেশ কয়েক হাত হবে, পরনে লম্বা গেরুয়া আলখাল্লা, যা কোমরে গৌরিক চাদর জড়ানো, সঙ্গে নস্যি রঙের ফুল প্যান্ট আর পিঙ্গল বর্ণের জুতো। এ পোশাক খুব সম্ভবত মুম্বাইতেই সেলাই করা হয়েছিল। এখন স্বামীজি কাঁসায় কমণ্ডলুধারী সন্ন্যাসী পরিব্রাজক হয়ে ভারত ঘুরেছেন। তারপরে এই ইউরোপীয় পোশাকে তাকে বড় সুন্দর দেখাচ্ছিল, অন্তত ভক্তদের দৃষ্টিতে। তারা স্বামীজির ট্রাউজার যেটি ফুল প্যান্ট, সেটি একটু লম্বা ছিল। তারা বলছেন যে নোংরা হবে, তাই জন্য যাত্রার আগে ভক্তেরা বারবার বলছেন, স্বামীজি ট্রাউজারটা একটু তুলে হাঁটুন। তারা জানেন না যে বিশ্বনাথ দত্তের পুত্র বিলিতি আদব কায়দার সঙ্গে ভালোই পরিচিত। আরও জানা যায় যে মাদ্রাজি এক অধ্যাপকের সাক্ষ্য থেকে যে সার্কুলার নোট এবং গ্ল্যাডস্টোন ব্যাগ এক বিশেষ ধরনের মালপত্র রাখার জন্য যে ব্যাগ, আর সার্কুলার নোট বোধহয় যে ও দেশে পয়সার আদান প্রদানের জন্য যে চাপরাশ, এই দুটো সম্পর্কেই স্বামীজির প্রথম অভিজ্ঞতা। সেই অনুরাগীদের খুব উৎসাহ, তারা বলছেন যে আমেরিকায় সময়ের খুব মূল্য, স্বামীজি আপনার কিন্তু একটা ঘড়ি লাগবে, আর অন্তত কতগুলো ভিজিটিং কার্ড। স্বামীজির সম্মতিক্রমে ঘড়ি কেনা হলো। বিবেকানন্দ, তার আগে স্বামীজি সচ্চিদানন্দ এবং বিবিদিশানন্দ এই দুটি নামও ব্যবহার করতেন। স্বামীজি নিজেই বললেন বিবেকানন্দ নামে ভিজিটিং কার্ড ছাপানো হলো তার সম্মতিক্রমে। কিন্তু স্বামীজি যে তাদের প্রতিনিধি, তার কোনো পরিচিতি সূচক পত্র বা ঘোষণালিপি তারা দেননি। গম্ভীরানন্দজি জীবনীকার লিখছেন, এই সহজ কথাটাও তো তিনি ভেবে দেখেননি যে প্রতিনিধি হতে গেলে কোনো প্রতিষ্ঠানের ছাপ নিয়ে আসতে হয়। নিজের দায়িত্বে কেউ কখনো কারো প্রতিনিধি হয় না। আশ্চর্যের বিষয়, এই এতগুলো বিদ্বান বুদ্ধিমান ভারতীয়দের চিত্তে এই সহজ সরল কথাগুলি একবারও ওঠেনি। আমি বলতে পারি না যে আমি অমুককে প্রতিনিধিত্ব করছি, যে কোনো ব্যক্তি, বা আমি এদের প্রতিনিধি। তাদের সম্মতির প্রয়োজন রয়েছে, কিন্তু তারা তো সেই রকমভাবে কিছু লিখে দেননি। কিন্তু কেন, তার ব্যাখ্যাস্বরূপ নিবেদিতা বলছেন, ভক্তদের মনে অসীম শ্রদ্ধা ছিল স্বামীজির প্রতি।
পাশাপাশি হিন্দু সমাজের সংহতিবিহীনতা যা ভেবে বসেছিল বিবেকানন্দ উপস্থিত হলেই কাজ হবে, শুধু তাকে কোনোভাবে ওখানে পৌঁছিয়ে দিতে পারলেই হলো। কিন্তু আরেকটি বড় ব্লান্ডারই বলছি, ভুল হয়ে গিয়েছিল। স্বামীজি বম্বে যখন ছেড়েছেন, বম্বে থেকে যখন যাত্রা করলেন এ দেশে, তখন গ্রীষ্মকাল, সুতরাং কোনো শীত বস্ত্র সেইভাবে নিয়ে যাননি। চিঠিতে লিখছেন, প্রশান্ত মহাসাগরের উত্তরাংশ দিয়ে আমাকে যেতে হয়েছিল, খুব শীত ছিল, গরম কাপড়ের অভাবে বড় কষ্ট পেতে হয়েছিল। মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ভাই, একটি নতুন সংবাদ জানিয়েছেন। বলছেন যে জাহাজের যে ক্যাপ্টেন, তিনি স্বামীজির কষ্ট বুঝে তাকে নিজের গরম ক্লোক ইত্যাদি পরিয়ে দিয়েছিলেন। সে হেন বস্ত্রাবৃত স্বামীজি শিকাগোর রাস্তায় বেরোলে স্বাভাবিকভাবেই অদ্ভুত পোশাকের জন্য মানুষের বিদ্রূপের শিকার তো হবেনই, এমনকি পরে একবার বস্টনের রাস্তায় তাকে তাড়া করেছিল একদল লোক, পাথরও ছুঁড়েছিল তার পোশাকের জন্য। পাগড়ি যেটি স্বামীজির পরেছিলেন, যেরকম ছবিতে দেখা যায়, সেটি যেমন বিব্রতির কারণ হয়েছিল, কেউ কেউ পাগড়ি ধরে টানতেন, তেমনি আকর্ষণেরও বস্তু ছিল। মিসেস জন বি লায়নের নাতনি কর্নেলিয়া কোঙ্গার, তার তখন ছোট মেয়ে, তার স্মৃতিকথায় তিনি জানাচ্ছেন, স্বামীজির পাগড়িটা তার কাছে ভারী বিস্ময়ের বস্তু ছিল। মনে হতো যেন টুপির একটা অদ্ভুত সংস্করণ। শিশু মনে খুবই মজার বস্তু, কেননা মাথায় পরবার আগে প্রত্যেকবার নতুন করে বাঁধতে হতো। সে স্বামীজির কাছে বায়না ধরত, কেমন করে জড়িয়ে পেঁচিয়ে তিনি তা বাঁধেন তা তাকে দেখাতে হবে। বলা বাহুল্য, স্বামীজি শিশুর আবদার হাসি মুখে মেনে নিতেন। আবার পরবর্তী 1894 খ্রিস্টাব্দের প্রথম ভাগে কেমব্রিজে একদিন সকালে 10 বছরের অস্টিন রাইট, জন হেনরি রাইটের এক পুত্র, তিনি তার পরবর্তীকালের স্মৃতিকথায় লিখছেন বা জানিয়েছেন, জানা যায়, প্রাতরাশে এসে, সকালের ব্রেকফাস্টে এসে দেখতে পেলেন তাদের বৈঠকখানায় পর্দা টাঙানো, আর তার উপর লম্বা লম্বা রঙিন রঙিন কাপড়ের টুকরো ঝুলছে। স্বামীজি অনেক রাতে এসে কৌচে আশ্রয় নিয়েছেন, তার আব্রু রক্ষার জন্য এই পর্দা ব্যবস্থা। একটি বালকের কাছে রঙিন কাপড়ের যে বড় বড় টুকরো ঝুলছে বৈঠকখানা ঘরে, এ এক অভাবনীয় দৃশ্য। আর সেই উজ্জ্বল রঙিন পাগড়ির রেশমি টুকরোগুলি তাদের বৈঠকখানা ঘরকে এক আশ্চর্য রোমান্টিক চেহারা দিয়েছে। সেটা যেন স্বামীজির মতোই কোনো সুদূর স্থানের আঘ্রাণ বহন করে এনেছে। কিন্তু এসব পরের ঘটনা। 20 আগস্টের চিঠি থেকে জানা যায়, দর্জির কাছে ও দেশে স্বামীজিকে নিজেকেই যেতে হয়েছিল শীত বস্ত্রের অর্ডার দিয়ে আসতে। কেননা জানিয়েছেন চিঠিতে, আমার এ অপূর্ব পোশাক চলবে না, রাস্তায় আমায় দেখবার জন্য শত শত লোক দাঁড়িয়ে যায়, সুতরাং আমাকে কালো রঙের লম্বা জামা পরতে হবে, কেবল বক্তৃতার সময় গেরুয়া আলখাল্লা ও পাগড়ি পরব। সুতরাং বিদেশের অন্যান্য পরবর্তী ছবিতে বা চিত্রে স্বামীজির যে কালো রঙের পোশাক আমরা দেখি, সেটি তার স্বমনোনীত। আর বক্তৃতার, চিকাগো বক্তৃতার যে পোশাক, অর্থাৎ আলখাল্লা, পাগড়ি এবং যে ধর্মযাজকের মতো যে পোশাকের পরিকল্পনা, সেটি নাকি এদেশে খেত্রী রাজের দেওয়ান মুন্সি জগমোহন লালের দ্বারা করা হয়েছিল। কিন্তু পোশাকে কি এমন অদ্ভুত উপাদান ছিল? এক হতে পারে ক্যাপ্টেনের ক্লোক, ক্লোক মানে হয়তো খুব কোটের মতো কিছু, সেটি স্বামীজির ব্যবহার করছেন, সেটি হয়তো অদ্ভুত ঠেকেছে। কিন্তু আরও একটি উপাদানের সম্ভাবনা রয়েছে। সালেমের প্রিন্স উডসদের বাড়িতে স্বামীজি অবস্থান করেছিলেন এবং সেখানে এত সুন্দর আতিথেয়তা পেয়েছিলেন
যে ভাবছিলেন যে এই যেন নিজের বাড়ির মতো আপ্যায়ন। সেই জন্য সেখান থেকে উডসদের বাড়ি, এটাও পরবর্তীকালে, ছেড়ে আসার সময় তিনি নিজের একটি লাঠি, ছড়ি, ট্রাঙ্ক এবং কম্বল দিয়ে এসেছিলেন। এখন জানা যায় 1900 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম ওই ট্রাঙ্ক, যেটি বাক্সমতো ট্রাঙ্ক, সেটি $200 দিয়ে কিনে নিতে চেয়েছিল, কিন্তু এই পরিবার সেই স্মারকগুলো বিক্রি করেননি। তারা স্বামীজির আশীর্বাদ স্বরূপ সেগুলো রেখে দিয়েছিলেন এবং 1950-এ বেদান্ত সোসাইটিকে দান করেছিলেন। এখন লুই বার্ক লিখছেন, কম্বলটি প্রকৃতপক্ষে মোটা বুননের গাঢ় কমলা রঙের একটি শাল, যা ভারতের পর্যটক সন্ন্যাসীরা কখনো কখনো ব্যবহার করে থাকেন। আর ট্রাঙ্কটি হলো ছোট স্টিমার ট্রাঙ্ক, যেটা নিঃসন্দেহে স্বামীজির সঙ্গে অর্ধেক পৃথিবী প্রদক্ষিণ করেছে। সুতরাং স্বামীজি এদেশে যেমন লোটা কম্বল নিয়ে সাধু ঘোরে, ও দেশেও স্বামীজি কম্বল নিয়েই উপস্থিত হয়েছিলেন। আর এই ট্রাঙ্কটি যদি সত্যি সত্যি তার মালপত্রের মধ্যে থেকে থাকে, গ্ল্যাডস্টোন ব্যাগ ছাড়া, তাহলে স্বামীজি যে লিখছেন স্বল্পতম মালপত্রও তার কাছে একটা ভয়ানক ঝামেলার বলে মনে হয়েছিল, সেটি বেশ দাঁড়ায়। লাগেজ, এই মালপত্র বা লাগেজ সম্বন্ধে প্রথমবার যাত্রার পটভূমিতে আরও দুটো বিপরীত ধর্মী চিত্র তুলে ধরছি। স্বামীজি আমেরিকা যাত্রার জন্য জাহাজে যখন ওঠেন, তখন মাদ্রাজি শিষ্যদের মধ্যে একজন বলেন, স্বামীজি আপনি বিচিত্র এক দেশে যাচ্ছেন হিন্দু ধর্মের উপর বক্তৃতা করবার জন্য, কিন্তু কি ব্যাপার আপনি কোনো বই সঙ্গে নিয়ে যাচ্ছেন না? যদি অন্য কোনো বই না নিয়েও যান, অন্তত এই একটি বই সঙ্গে রাখুন, মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ, বলে তিনি বইটি এগিয়ে দেন। স্বামীজি সঙ্গে সঙ্গে ওই বই থেকে বেশ কিছু অংশ মুখস্থ বলে যেতে থাকেন। তখন সেই শিষ্যটি বোঝেন যে এর বইয়ের কোনো দরকার নেই। সর্বদর্শন থেকে যখন তিনি শুনলেন স্বামীজির কণ্ঠস্থ সেই অংশের কথা, তখন তিনি বললেন যে আর দরকার নেই, অনুরোধ ফিরিয়ে নিলেন। আর বিপরীত একটি চিত্র রয়েছে কেট স্যানবর্নের স্মৃতিকথায়। স্বামীজি ভ্যাঙ্কুভার হয়ে শিকাগো এলেন, তারপর শিকাগো থেকে যখন বস্টন আসছেন, বস্টনে যে স্টেশনে নামছেন সেই সম্পর্কে বলছেন, শিকাগো ধর্ম মহাসভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে যদি তাকে, অর্থাৎ বিবেকানন্দকে, রাজকীয় অথচ অদ্ভুত বলা যেত, এই গুজভিলে রেল স্টেশনের প্ল্যাটফর্মে তাকে সত্যি অবিশ্বাস্য মনে হচ্ছিল। তিনি এত মালপত্র সঙ্গে এনেছিলেন যে পরবর্তী স্টেশনে ট্রেনটি দেরিতে পৌঁছেছিল। গোটা বোধলেয়ান লাইব্রেরিটাকেই যেন তিনি বয়ে এনেছিলেন, দুর্বোধ্য, দুর্লভ, ভারী ভারী সব বই, প্রকৃত অর্থেই ভারী। বোধলেয়ান লাইব্রেরি কিন্তু প্রকৃতপক্ষে ইংল্যান্ডে। এটি খুব সম্ভবত আলংকারিক অর্থে বলছেন যে স্বামীজির এত মালপত্র, এই যেন কথাটি রয়েছে, যেন গোটা লাইব্রেরি তিনি বয়ে এনেছিলেন। জানা যায় না, দুটো বিপরীত ধর্মী চিত্র। একদিন যখন ভারত ছাড়ছেন কোনো বই ছাড়াই, কিন্তু যখন ওই গুজভিলে রেল স্টেশনে পৌঁছাচ্ছেন বিশাল মালপত্র, যেন অনেক বই রয়েছে। স্বামীজির জীবনী পাঠক মাত্রই জানেন যে এই বোস্টনের ম্যাসাচুসেটসে ব্রিজি মেডোসে কেট স্যানবর্নের খামার বাড়িতে ধর্ম মহাসভা শুরুর আগেই তাকে চলে আসতে হয়েছিল মূলত আর্থিক কারণে। অর্থ সংকুলনের চেষ্টায় এই দেশে সন্ন্যাসীরা যেমন বাড়ি বাড়ি ভিক্ষা করে এবং ভিক্ষা মেলেও, পাশ্চাত্যে এগুলো দণ্ডনীয় অপরাধ। বাধ্য হয়ে শিকাগোয় প্রথমবার 12 দিন তাকে হোটেলে থাকতে হয়েছে বহু অর্থের বিনিময়ে। অসীম চৌধুরী গবেষক, তিনি বলছেন যে খুব সংক্ষিপ্ত সময় তিনি ফেলপস পরিবারে ছিলেন, কিন্তু তাছাড়া হোটেলেই কাটিয়েছেন। ইংরেজি জীবনী বলছে যে সম্পূর্ণ অপরিচিত হিসেবে অল্প সময়ের জন্য
প্রথম শ্রেণীর হোটেলে উঠে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। কেন বুদ্ধিমত্তার পরিচয়? টাকা খরচ হচ্ছে, তা কিন্তু টাকা খরচ হলেও ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই হোটেলে থাকার ফলে, প্রথম শ্রেণীর হোটেলে থাকার ফলে সার্বিক নিরাপত্তা তার ছিল। আর দ্বিতীয়ত, তিনি নিরপেক্ষ পর্যবেক্ষণের স্বাধীনতা পেয়েছিলেন। যদি কোনো বাড়িতে থাকতেন অপরিচিত হিসেবে, তাদের ইচ্ছা অনিচ্ছা, সুবিধা অসুবিধার আওতাধীন হয়ে পড়তেন। এখানে স্বামীজি নিরপেক্ষ পর্যবেক্ষকের স্বাধীনতা পেয়েছিলেন এবং 12 দিনের প্রায় প্রত্যেক দিনই তিনি মেলায় গেছিলেন। কারণ সমকালীন অত্যাশ্চর্য বাষ্পীয় ও বৈদ্যুতিক বস্তুর প্রদর্শনীর সে এক বিরাট দর্শনীয় ব্যাপার। ইলেকট্রিক লাইট, বাল্ব ইত্যাদি এবং স্টিম ইঞ্জিন ইত্যাদি বোধহয় সবে সবে আবিষ্কার হয়েছে, স্টিমের যে ব্যবহার। পরবর্তীকালে স্বামীজি বিশ্ববিদ্যুৎ কংগ্রেসে লর্ড কেলভিন, অধ্যাপক ভন হেলমহোলৎজ এরকম কয়েকজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের সাথে পরিচিত হবেন শিকাগোর উত্তরে হাইল্যান্ড পার্কে এক গ্রে দম্পতির বাড়িতে। কিন্তু ধর্ম মহাসভাতেও আমরা দেখি, বিখ্যাত হয়ে যাওয়ার পরে কোর্ট অফ অনারের চমৎকার আলোকসজ্জা উপভোগের জন্য মেলার উপহ্রদের মধ্যে দিয়ে, জলের উপর দিয়ে বিদ্যুৎ চালিত লঞ্চে প্রতিনিধিদের নিয়ে যাওয়া হয়েছিল। ইলেকট্রিক লঞ্চ সবে সবে তখন আবিষ্কার হয়েছে। মেরি বার্ক লিখছেন যে খুব সম্ভবত স্বামীজিও সেটি চড়েছিলেন। চমকপ্রদভাবে প্রজ্বলিত এডিসনের, থমাস আলভা এডিসনের কথা বলা হচ্ছে, যিনি ওই ইলেকট্রিক বাল্ব প্রথম আবিষ্কার করেছিলেন। নতুন পূর্ণাঙ্গ রূপের বিজলি বাতির বাল্ব এবং হ্রদের কালো জলে তার প্রতিচ্ছায়া আকর্ষণীয় দৃশ্য। কিন্তু স্বামীজি নিজেও প্রদর্শনীর, এ তো পরের ঘটনা, তার আগে যখন ঘুরছেন 12 দিন প্রথমবার অচেনা হিসেবে শিকাগোর মেলাতে, নিজেও কিন্তু এক অদ্ভুত বস্তু, আকর্ষণীয় এবং দর্শনীয় বস্তু। আগেই বললাম, কেউ তার পাগড়ি ধরে টানতো, কেউ ঠেলা দিত, এইসব বলে মেরি লুই বার্ক লিখছেন, বস্তুত আমেরিকায় স্বামীজির প্রথম আহ্বান প্রসারিত বাহু বিস্তারে হয়নি। পরিচিত ধনী ব্যক্তিরা যেমন তাকে নিয়ে শুধু মজা করবার জন্য বাড়াবাড়ি করেছিল, রাস্তার লোকেরাও তাকে কিম্ভূত কিমাকার সন্দেহজনক বস্তু হিসেবে গ্রহণ করে নানাভাবে তাকিয়ে থেকেছে এবং বিরক্ত করেছে। তাই খানিকটা নৈরাশ্য নিয়েই তিনি শিকাগো ছেড়ে বোস্টনে গেছেন, যখন শুনেছেন খরচপত্র কম। প্রশ্ন জাগে, একজনও কি পরিচিত ছিল না স্বামীজির সঙ্গে? পরিচিত ব্যক্তিদের কেউই ছিল না? বন্ধুস্থানীয় একজন ছিল সি লালুভাই নামক, এমপ্রেস অফ ইন্ডিয়ায় যে জাহাজ চড়ে স্বামীজি পৌঁছেছিলেন, তার সঙ্গে তার সহযাত্রী। কিন্তু ইনি কোনো সাহায্য করতে পেরেছিলেন বলে মনে হয় না। আর মাদ্রাজ থেকে বন্ধু বরদা রাও বলে তার এক বন্ধু এক পরিচয়পত্র দিয়েছিলেন স্বামীজিকে। একটা পরিচয়পত্র ছিল, পুরোপুরি কোনো চিঠি বা হয়তো নয়, কিন্তু কোনো ঠিকানা ছাড়া যে স্বামীজি এসেছিলেন এমনটি নয়। মেলার একজন ডিরেক্টর এবং তার স্ত্রীর সঙ্গে অল্প সময়ের মধ্যে ওই পরিচয়পত্রের সুবাদে তাদের ঠিকানা বা কিছু ছিল, স্বামীজির আলাপ হয়। কিন্তু এই দম্পতির নাম স্বামীজি প্রকাশ করেননি। আমরা অবশ্য তার লেখা থেকে জেনেছি এরা শিকাগো সমাজের মহাগণ্যমান্য ব্যক্তি ছিলেন। আরও জানা যায় এই পরিবারের প্রধান এবং অন্যান্যরা তাকে মহাসম্মেলনে যোগদানের জন্য বা প্রতিনিধি হওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু এই পরামর্শ পর্যন্ত তারা, এই যে সম্মেলনের যে তখনও 5 সপ্তাহ মতো বাকি, সেই সময় স্বামীজি কোথায় থাকবেন বা কোনো প্রকৃত ব্যবস্থা বা অর্থ সাহায্যে তারা সমর্থ ছিলেন না। স্বামীজিরও কথা
তারা আমার প্রতি খুবই সদয় ব্যবহার করেছেন, কিন্তু এরা বিদেশিদের নিয়ে বেশ কিছু মজা করতে চান, কিছু তামাশা এই পর্যন্ত, কিন্তু যখনই এদের পকেটে হাত পড়ে তখনই পিছিয়ে যান। আর তার কারণও ছিল, এ বছরটা এখানে খুবই দুঃসময় চলেছে, বাণিজ্যিক মন্দা সর্বত্র। সুতরাং আমি অবিলম্বে শিকাগো ত্যাগ করে বোস্টনে চলে এলাম। চিঠিতে এরকম লিখছেন, কথাগুলি পড়তে শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু পরিস্থিতি মোটেও তেমন সহজ ছিল না। মনে রাখতে হবে, স্বামীজি তখনও ব্যাপক হারে বক্তৃতা বা প্রকাশ্য আলোচনা শুরু করেননি। চিকাগোর থেকে তিনি বস্টনে গেলেন 12 দিন কাটিয়ে। বস্টনের অঞ্চলে ধর্ম মহাসভা শুরু হওয়ার আগে 3 সপ্তাহে 11টা মাত্র বক্তৃতা ও আলোচনা করেছিলেন। কিন্তু তারই মধ্যে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন অনেক পরে আমার সমরনীতি বক্তৃতায়। বলছেন, সামান্য যা টাকা ছিল মহাসম্মেলন আরম্ভ হওয়ার আগেই তা খরচ হয়ে গেল। এদিকে শীত এসে পড়েছে। আমার থাকার মধ্যে ছিল গ্রীষ্মকালের পাতলা পোশাক। একদিন ঠান্ডায় হাত জমে গেল। সেই ভয়াবহ শীতে আমি কি করব জানি না, কারণ আমি রাস্তায় ভিক্ষা করতে নামলে জেলে যেতে হবে। আমার পকেটে তখন মাত্র শেষ কয়েকটি ডলার। তখন আমি মাদ্রাজি বন্ধুদের কাছে তার বার্তা পাঠালাম। এই যে টেলিগ্রাম করলেন, পরে পরে স্বামীজি বলছেন এটা হয়তো ক্ষণিকের দুর্বলতা, এবং সে টেলিগ্রামের উত্তরও অনেক পরে 7ই সেপ্টেম্বর এসেছিল। কিছু টাকা তারা পাঠিয়েছিলেন ভারত থেকে, কিন্তু ততদিনে স্বামীজির ব্যবস্থা ভগবান বা স্বামীজি নিজেই করে নিয়েছেন। তা এরপরে বলছেন, এই যে তার বার্তা পাঠালেন, থিওসফিস্টদের কানে কথাটা গেল। আমার কাছে একজন থিওসফিস্টদের একখানা চিঠি, এইবার শয়তানটা মরতে চলেছে, ঈশ্বর আমাদের সহায় হন। তখনও কিন্তু ধর্ম মহাসভা শুরু হয়নি, বা স্বামীজি বক্তৃতা কিছু দেননি সেইভাবে বিশদভাবে। আপনারা চাইলে সে চিঠি আমি দেখাতে পারি, কিন্তু আমরা জানি ঈশ্বর ইচ্ছা ছিল অন্যরূপ। বস্টনে আসা তার পক্ষে সাপে বর হয়েছিল। এরপর রূপকথার গল্পের মতোই একে একে উন্মোচিত হয়েছিল বিবেকানন্দের জীবন ও বাণীর সম্ভাবনা। বস্টনে আসার সূত্রেই আমেরিকার জনগণের সঙ্গে তিনি ধর্ম মহাসভার আগেই নিবিড়ভাবে পরিচয় বা পরিচিতি লাভ করলেন। কাছেই অ্যানিস্কোয়ামে অধ্যাপক রাইটের সঙ্গে স্বামীজির আলাপ হলো। রাইটের কাছে ধর্ম মহাসভার ছাড়পত্র বা যোগদানপত্র, পরিচয়পত্র যাই বলি না কেন, সেটি পেলেন, এবং রাইট তাকে শিকাগোর রেল টিকিট পর্যন্ত কেটে দিলেন। আর কি ঠিকানা দিয়েছিলেন, শিকাগোয় কোথায় রেলে পৌঁছে, বোস্টন থেকে শিকাগোয় পৌঁছে কার সাথে কোথায় দেখা করতে হবে। স্বামীজি শিকাগোয় পৌঁছালেন। সেটাও সন্ধ্যার সময়। পকেটে হাত দিয়ে দেখলেন সভাপতি ব্যারোজের ঠিকানা হারিয়ে ফেলেছেন, কেউ নিয়ে নিয়েছে বা হারিয়ে গেছে। রেলের মাল রাখার জায়গায় এক প্রকাণ্ড খালি বাক্সে, অথবা কেউ কেউ বলেন একটা গোটা বক্স কারে তিনি সারা রাত কাটালেন কোনোভাবে। এরপর 10ই সেপ্টেম্বরের সকাল মিশিগান হ্রদ তীরবর্তী লেক শোর ড্রাইভের ধারে ঘুরে ফিরে 2.5 মাইল হাঁটার পর ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় অযাচিতভাবে যখন বসে রয়েছেন, তখন অযাচিতভাবে উল্টো দিকের ডারবন স্ট্রিটের হেল পরিবারের দরজা চিরদিনের জন্য স্বামীজির কাছে উন্মুক্ত হয়েছিল। সেই সূত্র ধরেই আমরা জানি অবশেষে শিকাগোর মঞ্চে তার আবির্ভাব। স্বামীজি ওই চিঠিতে লিখছেন, এটি মনে হয় সবসময় আমাদের ভাববার বিষয়, যে যখন দুঃখ দুঃসময় বা যখন অশান্তি বা যখন একটা দুর্বোধ্য সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যখন জীবনে আসে সকলেরই কম বেশি, তখন যেন এইটি আমরা ভাবি। স্বামীজি বলছেন, আমি পথ খুঁজে পাচ্ছি না বটে,
কিন্তু প্রভু সেই পথ দেখতে পাচ্ছেন। প্রভু মানে নিঃসন্দেহে শ্রী রামকৃষ্ণ। এ প্রসঙ্গে দুটি স্বল্প আলোচিত প্রসঙ্গ, অন্তত একটি, দুটি নয়, প্রথমটি নিবেদিতার একটি চিঠি রয়েছে 16ই মার্চ 1899, সেটির কথা উল্লেখ করছি। সেই চিঠিতে নিবেদিতা লিখছেন, যখন শিকাগোয় ছিলেন তখন স্বামীজি একটি স্বপ্ন দেখেন। তিনি মেঝের উপর অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছেন, অবশ্যই উদ্বেগ ও অবসন্নতায়। সেই সময় শ্রী রামকৃষ্ণ ঘরে এসে তাকে স্পর্শ করে বলেন, আরে ওঠ ওঠ, লোক না পোক। এটি শিকাগোয় কোন সময় স্বামীজি স্বপ্ন দেখেছিলেন? এই যে অবসন্ন হয়ে পড়ে রয়েছেন অর্ধমৃত অবস্থায়, উদ্বেগপূর্ণ অবস্থায়, খুব সম্ভবত এটি হতে পারে প্রথম 12 দিনের মধ্যেই। আর আরেকটি ঘটনা 1939 খ্রিস্টাব্দে বাঙাল শিষ্য শরৎচন্দ্রের পত্রে রয়েছে। স্বামীজি চাঁদের আলোতে মিশিগান হ্রদ ভাসছে, তার ধারে স্বামীজি হাঁটছেন বা বসে আছেন, তার মন ব্রহ্মে লীন হতে চলেছে। অকস্মাৎ ঠাকুরের দেখা পান। বলছেন যে ঠাকুর যে কাজের জন্য তিনি পৃথিবীতে এসেছেন সেটা যেন তার মনে পড়ে ঠাকুরকে দেখে। তারপরেই ধীরে ধীরে ব্রহ্মলীন হয়ে যেতে চলেছিল তার মন, আবার শরীরে নেমে আসে এবং আরব্ধ কাজের জন্য স্বামীজি মন বা শরীর প্রস্তুত হয়। এসব ঘটনা থেকে মনে হয় যে শ্রী রামকৃষ্ণই স্বামীজির শরীর অবলম্বনে বিশ্বজনীন বার্তা প্রেরণ করেছিলেন। এই কথাটি এই জন্য বলা হচ্ছে যে বহুকাল ব্যাপী একটা প্রচলিত ধারণা রয়েছে যে স্বামীজি আমেরিকায় ঠাকুরের কথা কিছু বলেননি, শুধু বেদান্তের কথা বলেছেন। কিন্তু ওদেশে ঠাকুরই যে স্বামীজির মধ্যে দিয়ে ক্রিয়াশীল ছিলেন, রামকৃষ্ণ ও বিবেকানন্দ যে একই অখণ্ড সত্তার দুই প্রকাশ এবং বাস্তবিক তার নিদর্শন আধুনিক কালের একটি প্রবন্ধে রয়েছে। প্রবন্ধের নামটি অদ্ভুত। প্রথম যখন কেউ দেখি বা কেউ দেখবেন যখন একটু চমকে যাবেন। প্রবন্ধটির নাম হচ্ছে শিকাগোয় শ্রী রামকৃষ্ণ। এখন শ্রী রামকৃষ্ণদেব শিকাগোয় কখনো যাননি, শিকাগোয় স্বামীজি গেছিলেন। কিন্তু ওই প্রবন্ধতে লেখা হচ্ছে, দেখানো হচ্ছে যে স্বামীজি গেলেও, ঠাকুর স্থূল শরীরে না গেলেও স্বামীজির মধ্যে দিয়েই ঠাকুর ক্রিয়াশীল ছিলেন, সেখানে সেইভাবে তিনি উপস্থিত হয়েছিলেন। আমরা আলোচনার ইতি টানব 2016 সালের জনৈক প্রত্যক্ষদর্শীর বিবরণে। সেখানে বলছেন তিনি, পাশ্চাত্যের অন্যতম বিবেক তীর্থ এই শিকাগো, সেই বিশ্ববিজয়ের পাদপীঠে আজ আমরা যাব। লেক মিশিগানের সামনে আমাদের গাড়ির পার্কিংয়ের জায়গা নির্দিষ্ট করা ছিল। সুবিশাল মিশিগান হ্রদ দেখেও মনটা কেমন হারিয়ে যায়। লেকের তীরে স্বামীজি ভ্রমণ করতেন, সেখানে একদিন তার ব্রহ্মানুভূতি হয় এবং শরীর ত্যাগ করতে সংকল্প করেন, যে ঘটনা আমরা বললাম। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখা দিয়ে তাকে নিরস্ত করেন। শিকাগো খুবই বড় শহর, তবে ঘিঞ্জি নয় এবং পরিচ্ছন্ন শহরের মধ্যে দিয়েই চলে ট্রেন। শিকাগো শহরের একটি ইতিহাস রয়েছে। ইতিহাস ওই অসীম চৌধুরীর বইতে বিস্তৃত রয়েছে। 1751 সালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে এর বিস্তীর্ণ অঞ্চল ভস্মীভূত হয়, কিন্তু সেখানকার মানুষের মনোবল এমনই যে তারা ঘুরে দাঁড়ায় এবং এইসব অট্টালিকা যেগুলো এখন রয়েছে আকাশচুম্বী, সেগুলো তাদের প্রচেষ্টায় যে গড়ে ওঠে কথা ভেবেই রোমাঞ্চ হয়। শিকাগোর পথে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আর্ট ইনস্টিটিউটের সামনে। আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। কি যে অনির্বচনীয় অনুভূতি হচ্ছিল, ভাষায় বোঝানো অসাধ্য। আর্ট ইনস্টিটিউট আসলে একটা বিরাট সংগ্রহশালা, যার মধ্যে শুধু একটা নয় অনেকগুলো সভাগৃহ ছিল। আগের দিনই তারা জেনে নিয়েছিলেন বেদান্ত সেন্টারের মহারাজের কাছ থেকে
যে কিভাবে দর্শন করতে হবে, সেই অনুসারে আর্ট ইনস্টিটিউটে প্রবেশ করতে গেলে আবার বলছেন যে প্রবেশ দক্ষিণা লাগে, টিকিট লাগে। মহিলা টিকিট পরীক্ষককে বলা হলো সেই আর্ট ইনস্টিটিউটের মধ্যে ফুলারটন হল নামে একটি হল রয়েছে, যেখানে ওই বক্তৃতা হয়েছিল 11ই সেপ্টেম্বরে, সেটি দেখতে চাই, সেটি আমরা দেখতে ইচ্ছুক। এবং তার জন্য চাবি নিয়ে আসতে হলো, কারণ এই হলটি সবসময় খোলা থাকতো না। 2016-র বিবরণ দর্শকদের অনুরোধ সাপেক্ষে দেখানো হয়। আমরা রুদ্ধশ্বাসে হলের বাইরে দাঁড়িয়ে আছি, সামনে বিবেকানন্দের প্রতিকৃতি। হলের দরজার গায়ে নির্দেশ দেওয়া রয়েছে শান্তভাবে প্রবেশ করার জন্য। দ্বার উন্মুক্ত হলো, আমরা 3 জনই দর্শক ধীরে ধীরে প্রবেশ করলাম। মুহূর্তে চোখের সামনে স্মৃতির পর্দার উদ্ভাসিত হলো 11ই সেপ্টেম্বরের 1893 ওই সভাগৃহে গৈরিক ভূষিত উন্নত শীর্ষ তেজোদ্দীপ্ত বিবেকানন্দ উঠে দাঁড়িয়ে সেই বিখ্যাত সম্বোধন করছেন। প্রাণের ভিতর থেকে উচ্চারিত হলো উচ্চারিত স্বামীজির সেই কথায় সকলে মুগ্ধ। দীর্ঘ করতালিতে মুখর সভাগৃহ, সেই 7,000 দর্শকের আসন ছেড়ে উঠে দাঁড়ানো, সবই যেন আমার মনে ছবির মতো ভেসে উঠছিল। এরপরে তিনি জানাচ্ছেন যে চারিদিকে অপূর্ব স্থাপত্য হলটির মধ্যে, ছাদে আলোকসজ্জা রয়েছে, দর্শক আসন রয়েছে তো বটেই, এমনকি মঞ্চের উপরেও, এই ছবিও রয়েছে ওই মঞ্চের উপরেও কিছু আসন রয়েছে। সবই যেন আগের মতো সংরক্ষিত রয়েছে, কিন্তু হলটির সংস্কার সাধিত হয়েছে এবং এখন দর্শক আসন সংখ্যা একটু কম। আমি বারবার সেই সভামঞ্চে প্রণাম করলাম, এরপরে সংগ্রহশালা ঘুরে দেখলাম। আর পরে যখন আর্ট ইনস্টিটিউট থেকে বেরিয়ে আসছেন, বলছেন যে রাস্তার সামনের যে রাস্তা, তার এখন নাম হয়েছে স্বামী বিবেকানন্দ ওয়ে। আমার আবেগ ভাষা পেয়েছিল সেই দিনই রাত্রে রচিত এই কবিতাটিতে। তার আংশিক আমরা উদ্ধৃত করছি। বিশ্বধর্ম সভা সে তো ইতিহাসে সুবিখ্যাত, হয়েছিল শিকাগো নগরে। বিবেকের সেই বাণী পূরব পশ্চিমে জানি, বেঁধেছিল দিব্য প্রেম ডোরে। জানি না কি সুকৃতি বলে প্রবেশিনু সে সভাস্থলে, যাহা ছিল অলিক কল্পনা। যথা স্বামীজি দণ্ডায়মান করিয়া ভাষণ দান, জাগালেন সুপ্ত চেতনা। শুধু মোর মনোমাঝে বিবেকের বাণী বাজে, ধর্ম নহে আচার বিচার। আপনারে করি ব্যপ্ত হয়ে ভয় শূন্য দৃপ্ত, কর্মযোগে হইবে উদার। এই অবধি শিকাগোর বর্ণনা, প্রথমবারে তার পটভূমি, মূলত স্বামীজিকে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং আনুষঙ্গিক 2-1টি স্বল্পালোচিত, অন্তত আমার কাছে ব্যক্তিগতভাবে, বিষয়। 23শে ডিসেম্বরের কথা দিয়ে, এই সেপ্টেম্বরের কথা দিয়ে শেষ করব। 23শে সেপ্টেম্বর আজকের তারিখ। আমরা জানি 11ই থেকে 17ই সেপ্টেম্বর ধর্ম মহাসভা হয়েছিল 17 দিন ধরে। এই 17 দিনই কিন্তু শিকাগোর 262 মিশিগান এভিনিউতে লায়ন পরিবারের বাড়িতে স্বামীজি ছিলেন। সুতরাং 23শে সেপ্টেম্বর আজকের তারিখেও ওই লায়ন পরিবারের বাড়িতেই তিনি অবস্থান করছিলেন। এখন 17 দিনের যে অধিবেশন ধর্ম মহাসম্মেলনের, দুবেলা করেই অধিবেশন হতো। স্বামীজি 11ই সেপ্টেম্বরে তো প্রথম যে ভাষণ দিলেন, ঐতিহাসিক ভাষণ, কিন্তু সেটিকে ছাড়াও আরও 5 দিন মূল সভায়, ধর্ম মহাসম্মেলনের মূল সভায় বলেছিলেন। 15, 19, 20, 26, 27 সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর অর্থাৎ আজকের তারিখে ধর্ম মহাসভার যে মূল সভা, তাতে স্বামীজি কিছু বলেননি ঠিকই, কিন্তু বিজ্ঞান বিষয়ক সভাও ছিল। আমরা বলেছিলাম যে 20টি বিষয় নিয়ে অনুষ্ঠান হয়েছিল, মেলা হয়েছিল। শুধু ধর্ম নিয়ে যে সম্মেলন হয়েছিল তা নয়, বিজ্ঞান,
শিল্পকলা, সংবাদ মাধ্যম, নারী প্রগতি, আরও মেডিসিন অ্যান্ড সার্জারি, এরকম নানান বিষয় ছিল। তা বিজ্ঞান বিষয়ক যে সভা, সেখানেও স্বামীজি 8টি ভাষণ দেন, এই 6টি ছাড়া। প্রথম দিন 11 আর 15, 19, 20, 26, 27 ছাড়াও আরও 8টি ভাষণ দেন বিজ্ঞান বিষয়ক সভাতে। এই 23 তারিখে তিনি ওই বিজ্ঞান সভাতে ভাষণ দেন। এবং আরও মজার বিষয় বা লক্ষণীয় বিষয়, ভাষণের বিষয়বস্তু হচ্ছে আগে আগে যা বলে এসেছিলেন তার সার সংক্ষেপ বা জিস্ট, পুনরাবৃত্তি কিছুটা। সেই দিক থেকে 23শে সেপ্টেম্বরের 1893-এর 23শে সেপ্টেম্বরের বিজ্ঞান সভায় স্বামীজির যে ভাষণ, তা যেন ফিরে দেখা, প্রত্যভিজ্ঞা দর্শন বা সিংহাবলোকনম। আমরা জানি সিংহ যখন গুহা থেকে বেরোয়, কিছু দূর এগিয়ে গিয়ে আবার কখনো কখনো পিছনে ফিরে তাকায় যে পথ মারিয়ে এসেছে সেটি কেমন ছিল বা কি রয়েছে। তা সেই রকম এটি যেন সামিং আপ বা জিস্ট প্রেজেন্টেশন 23শে সেপ্টেম্বরের বিজ্ঞান সভায় যেহেতু বলছেন, এটি দ্বিতীয় কারণেও খুব সিগনিফিক্যান্ট। সেটা হলো বিজ্ঞান ও ধর্মের আদান প্রদানের তা এক অভূতপূর্ব সূচনা। আরও দুটো সংবাদ জানিয়ে শেষ করব। প্রথমত, স্বামীজি যে এই ধর্ম মহাসভা এবং অন্যান্য অক্সিলিয়ারি যে সভাগুলো, বিজ্ঞান সভা বা অন্যান্য যে সভা, ধর্ম মহাসম্মেলনের মধ্যে শুধু এই 17 দিনে বক্তৃতা দিয়েছেন তা নয়, এর বাইরেও ইউনিটেরিয়ান চার্চে একদিন এবং জ্যাকসন স্ট্রিটের মহিলা সদনে প্রাচ্য নারী সম্পর্কে আরেকদিন, এটি সম্মেলনের বাইরে এই দুটি অন্তত বক্তৃতার কথা জানা যায়। এই দ্বিতীয় ভাষণটির একটি প্রতিবেদন আজকের তারিখে 23শে সেপ্টেম্বর 93-তে শিকাগো ডেইলি ইন্টার ওশেন পত্রিকায় বেরিয়েছিল। সেটি তো ঠিক আছে, প্রাচ্য নারী সম্পর্কে স্বামীজি যা বলেছিলেন ধর্ম মহাসম্মেলনের দিনের মধ্যেই, 17 দিনের মধ্যেই, কিন্তু ধর্ম মহাসম্মেলনের বাইরে জ্যাকসন স্ট্রিটে, সেখানে তো বিবরণ বেরিয়েছিল। কিন্তু আরও একটি কারণে 23 তারিখ স্মরণীয়, তা হলো ভারতে প্রথম এবং বলা ভালো সর্বপ্রথম বিবেকানন্দ বিষয়ক যে বড় সংবাদ প্রকাশিত হয়, তার উৎস হচ্ছে বস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্ট। সেটি আজকের তারিখের সংবাদ লেখা, 23শে সেপ্টেম্বরে লিখিত, ফ্রান্সিস অ্যালবার্ট ডাউটির লেখা। সেটি শুরুই হচ্ছে শিকাগো 23শে সেপ্টেম্বর, প্রকাশ হয়েছে 2-1 দিন পরে, কাগজে বেরিয়েছে 2-1 দিন পরে, কিন্তু অ্যালবার্ট ডাউটি 23 তারিখে, আজকের তারিখে সেই সংবাদটি লিখেছিলেন। এবং বোম্বাইয়ের টাইমস অফ ইন্ডিয়ায় 4 নভেম্বর এটি এসে প্রকাশিত হয়। বাংলাদেশে আমাদের স্টেটসম্যানে 9 নভেম্বর বেরোয়, অনেক পরে, 2 মাস পরে। এবং মাদ্রাজে হিন্দু প্রকাশ করে 17 নভেম্বর। ভারতের 3টে যে প্রেসিডেন্সি, সেইখানে এই খবরটি বেরোয়, 23 তারিখের বিবরণটি বেরোয়। এবং তার ফলে শোরগোল পড়ে যায় সারা দেশে। এবং এমন কি ছিল সেই সংবাদ, যা প্রথম বড় সংবাদ বিবেকানন্দ সম্পর্কে, যা এদেশে প্রকাশে শোরগোল পড়ে গেল, সেইটির জন্য যারা শ্রোতা রয়েছেন তাদের পাঠক হতে হবে বিবেকানন্দ এবং সমকালীন ভারতবর্ষ অথবা পাশ্চাত্যে বিবেকানন্দ, এই দুটো বইয়েরই প্রথম খণ্ডে এই বিস্তৃত বিবরণ রয়েছে। তাতে আমরা প্রবেশ করব না। শুরু করেছিলাম অসীম চৌধুরীর বইয়ের কবিতা উদ্ধৃতি দিয়ে, সেইখানেই দেখছি, সেখান থেকেই শেষ করছি যে স্বামীজি 1894-তে শশী মহারাজকে লিখছেন, I am coursing through the length and breadth of this country, but Chicago is my mott, where I always return after my wanderings. শিকাগো হচ্ছে আমার মঠ, যেখানে ঘুরে ফিরে আমি ফিরে আসি। স্বামীজি আমেরিকার মাটিতে যে সময়কাল অতিবাহিত করেছেন তার 20% কেটেছে এই শিকাগোতে এবং তার আশেপাশের অঞ্চলে।
প্রতি বছর যে তিনি ভারতের বাইরে কাটান তার মধ্যে অন্তত নিদেন পক্ষে ৩-৪ দিন, যখন ওই আমেরিকায় গেছেন ৩-৪ দিন অন্তত শিকাগোর জন্য বরাদ্দ ছিল। এ কথা লিখে অসীমবাবু বেশ করুণ মধুর একটা উপমা দিয়েছেন। বলছেন, লিখছেন, জাস্ট লাইক আ সান অর ডটার ভিজিটিং হিজ অর হার হোম অ্যাট লিস্ট ওয়ান্স আ ইয়ার, অর্থাৎ পুত্র বা কন্যা যেমন বছরে অন্তত একবার নিজের গৃহে ফিরে আসেন, সেই রকম স্বামীজি আমেরিকায় ঘোরার সময় অন্তত একবারের জন্য শিকাগোতে এসেছেন। শারদীয়ার প্রাক্কালে আমাদের আলোচনা হচ্ছে এই সাংবৎসরিক গৃহে বা আবাসে প্রত্যাবর্তন আমাদের উমার কথা মনে করিয়ে দিচ্ছে হয়তো বা, কিন্তু এ নিছক আবেগ নয়। সিস্টার গার্গী নিউ ডিসকভারিজ সেখানেও বলছেন, শিকাগো ওয়াজ স্বামীজিজ হোম ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পাশ্চাত্যে ওটি স্বামীজির ঠিকানা বা গৃহ। সেই রেশ টেনে অসীমবাবু লিখছেন, all this goes to show that 10,000 miles from his ancestral home in Calcutta, Chicago was truly Swamiji's home away from home. এই সব কিছু দেখায় যে কলকাতায় তার আবাস গৃহ, কিন্তু 10,000 মাইল দূরে কলকাতা থেকে চিকাগো তার হোম অ্যাওয়ে ফ্রম হোম, অর্থাৎ বাংলা তর্জমা করলে প্রবাসের ঠিকানা, আবাস ছাড়া এক আশ্রয়, অথবা চলিত কথায় ঘর ছাড়া ঘর। আমরা সবাই কোনো না কোনো ঘরে বাস করি এবং আরও ভালোভাবে গৃহহীন আমরা কেউ নই, কিংবা গৃহহীন হলেও ছাদ আকাশ আমাদের, পৃথিবী আমাদের গৃহ আবাস। আর কি আরও বিশদভাবে চিন্তা করলে মনে হয় আমরা আসলে শরীর মনের মধ্যেই বাস করছি। শরীর মনের এই স্থূল এবং সূক্ষ্ম আবাস ছেড়ে আমরা স্বামীজির যে গৃহ, স্বামীজির যে বিচরণ ক্ষেত্র, স্বামীজির যে সূক্ষ্ম উপস্থিতি, সেটিকেও আমাদের আবাস, ঠিকানা, আশ্রয়, ঘর করে তুলতে পারব। কেননা তিনি মোদের বিবেকানন্দ এবং বিশ্ব বিবেকানন্দ। তিনি স্বামী বিবেকানন্দ স্বয়ং আমাদের হোম অ্যাওয়ে ফ্রম হোম, নিজের ঠিকানা ছাড়াও এক চিরন্তন ঠিকানা বা আশ্রয়। এই প্রার্থনায় নিয়ে, এই আন্তরিক প্রার্থনা দিয়ে আজকের পাঠ ও আলোচনার ইতি টানছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।